যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা দিয়ে বন্ধ করে দিতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। ইভেন আজকে শুক্রবার, আজকে আপনারা দেখেন কতগুলো প্রোগ্রাম, কেউ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবে, কেউ আরো আছে কয়েকটা। আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে তাহলে আমরা কিভাবে সম্ভব এটা বলেন, আমাকে বুঝাই বলেন। আপনি এখানে দাঁড়ান। আমরা এবার বাংলা একাডেমিকে সাজেশন করছি যে আগামীতে, এই বছর ওরা পারবে না, আগামীতে এই নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। তারা এটা যাচাই বাছাই করবে, পড়ে দেখবে যে এমন কোনো কন্টেন্ট যেন ছাপানো না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিসরাপ্ট করে, আমাদের কমিউনাল হারমোনিকে ডিসরাপ্ট করে, আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এইরকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের ঘটনা হোল নাইট। আমি সারা রাত ধরে আমার কলিগদের বলছি, আমার ডাইনি এবং বামের দুইজন এডিশন কমিশনার আছে, তাদেরকে পাঠাইছি এবং আমি সারা রাত 5 মিনিট পর পর বলছি কোনোভাবে কোনো লাঠিমাটি ইউজ হবে না। প্রতি বছরের ন্যায় বাংলাদেশের মানুষের প্রাণের বইমেলা এবারও যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। বইমেলায় প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটা কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি। এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে। আমাদের ব্যাপক সংখ্যক অফিসার সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে। তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। মেটাল ডিটেক্টর, আর্টসওয়ে, ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে। মেলায় আগত শিশুদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ব্রেস্ট ফিডিং সেন্টার খোলা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এবার প্রথমবারের মতো টিএসসি থেকে দোয়েল চত্বর, এই জায়গাটা ট্রাফিক সব সময় বন্ধ থাকবে না। আমরা মানুষের দর্শনার্থীদের উপস্থিতির উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকিংয়ের জন্য খোলা রাখবো, কখনো বন্ধ রাখবো। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ পথ। অথবা মেলায় যারা আসবেন
টিএসসিতে যদি আগত মহিলা শিশুদের নেমে এখানে হেঁটে আসতে হয় তাহলে অনেক কষ্টকর হতে পারে, সেই জন্য অনেক সময় বন্ধ রাখবো এবং খোলাও রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায়, মেলার আশপাশ এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো ঘটনা দুর্ঘটনা যেটাই হোক আমাদের নিয়ন্ত্রণে থাকে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার খোলা হয়েছে। কেউ যদি হারানো যায়, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি কোনো শিশু বা অন্য কেউ হারানো যায়, আমাদের সাথে যোগাযোগ করলে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আসলে আমরা তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। 3 নেতার মাজার, রাজু ভাস্কর্য এলাকা, বিভিন্ন এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে এবং বিশেষ করে যে 1 মাস মেলা চলবে, এই 1 মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না, রাতে এবং দিনে কখনোই চলবে না। হকারদের ব্যাপারে আমরা অনুরোধ করব কোনোভাবেই জন্য যাচ্ছে তাই ভাবে যেখানে সেখানে হকাররা না বসে এবং উচ্ছৃঙ্খল কোনো কর্মকাণ্ডে হকাররা লিপ্ত না হয়। ফুডকোর্ট আছে, চা পানির জন্য আলাদা ব্যবস্থা আছে, এদিকে করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে যাবেন এবং যারা চা কফি খাবেন। তবে আমি রিকোয়েস্ট করব যারা ফুডকোর্টের ব্যবস্থাপনায় আছে অবশ্যই বাণিজ্য মেলা বা অন্যান্য জায়গায় যে গলা কাটা দাম নেওয়া হয় এটা যেন না হয়। আমার অভিজ্ঞতা মতে এবং আপনাদের অভিজ্ঞতা আছে যে বাণিজ্য মেলায় হোটেলগুলা এবং ফুডকোর্টগুলোতে খাদ্যদ্রব্যের দাম 3 গুণ আদায় করা হয়, যেটা ঠিক না। আমি আমার অফিসারদেরকেও রিকোয়েস্ট করব এই দিকে যেন খেয়াল রাখে। একটা জিনিসের দাম, 1 কপির দাম যদি কথার কথা 5 টাকা হয়, 7 টাকা নিতে পারে, 6 টাকা নিতে পারে। 5 টাকার জিনিস 15 টাকা নিবে মেলা উপলক্ষে, সেটা তো গ্রহণযোগ্য না। বাণিজ্য মেলায় প্রতি বছরই আমি এইটা লক্ষ্য করেছি। এর জন্য অনেক সরকারের অনেক ডিপার্টমেন্টও আছে, বাজার দর ডিপার্টমেন্ট আছে। আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে এইদিকে খেয়াল রাখবে। 5 টাকার জিনিস কোনোভাবেই 15 টাকা 20 টাকা দর্শনার্থীদের থেকে নিবে এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায়। সেখানে ছোট ছোট ঘটনা হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আমি আমার কলিগদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তার জন্য এদিকে খেয়াল রাখে। আপনারা জানেন এটি একটি রুটিন প্রোগ্রাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য। প্রতিবারের ন্যায় আমরা সেই রুটিন প্রোগ্রামটাই ফলো করতেছি এবং বাড়তি কিছু বিষয় দিয়ে আছে। ট্রাফিক একটি ইম্পর্টেন্ট বিষয় পুরো ঢাকা শহরের জন্য এবং এরূপ একটি কি বলে ফেস্টিভ প্রোগ্রামের জন্য ট্রাফিক আরও ইম্পর্টেন্ট। আমি আমার সহকর্মী এডিশনাল কমিশনার ট্রাফিক কে এখন অনুরোধ করতেছি ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ট্রাফিক ব্যবস্থাপনায় অন্যান্য বছরের তুলনায় যে ব্যতিক্রমগুলো আনা হয়েছে এবছর জনসাধারণের সুবিধার জন্য, সেটা হলো স্যার বলেছেন যে টিএসসি থেকে দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে, প্রত্যহ 2টা থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত। শুক্র শনিবার 10টা থেকে শুরু হবে, মেলা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাকি সময়ে আমরা জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দিব। এরপর দ্বিতীয় যে চেঞ্জ আনা হয়েছে, দোয়েল চত্বর বা ওই এলাকায় লোকজন এসে নামতো রিক্সা গাড়িতে, ওখানে কনজেশন যাতে না হয় এই জন্য দোয়েল চত্বর থেকে একটু ভিতরে 3000 মাজার গ্যাপ পর্যন্ত এনে ইউটার্ন করানো হবে। আপনারা ম্যাপে দেখতে পারবেন
স্কেচ ম্যাপ দেওয়া আছে অনেক পয়েন্টে, এখানেও দেওয়া আছে, তাহলে ওখানে আর কনজেশন হবে না। প্লাস টিএসসি যে মেইন গেট, 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। আগেই বলা হয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কোনো ক্রমেই কোনো হকার মেলা ঢাকা ইউনিভার্সিটির এলাকার কোনো ফুটপাত বা রাস্তায় বসবে না। রিক্সা গাড়ি পার্কিং আমরা কোনো ক্রমেই কোথাও হতে দিব না, যাতে সহজেই 3-4 দিক থেকে মেলায় আগত লোকজন কম সময়ে এসে নামতে পারে। সেজন্য শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত অন্যান্য রাস্তা যেগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক সময়ে দ্রুত মানুষকে নামিয়ে গাড়িগুলো পার্কিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। 5টি পার্কিং এলাকা আছে, মহাসিন হল মাঠ, সরদি উদ্যান, তারপরে ফুলার রোডে আছে, আরেকটা আছে হলো এটা কি বলে জিমনেশিয়াম মাঠ, আর এটা 5টা পার্কিং এলাকা আছে, এখানে লেখা আছে সবগুলোই। এই পার্কিং এলাকা যাতে সবাই পার্ক করে, আপনারাও আমরা আশা করব যে সবাইকে কনভে করবেন যে পার্কিং এলাকা চলে যেতে। প্লাস রিক্সাও যাতে ওইসব এলাকায় আশেপাশে থাকে, যাতে পার্কিং এলাকা থেকে লোকজন ওঠে, সেই আহ্বান আমরা করতেছি। আর মেলা থেকে বের হয়ে আমরা আশা করব সবাই পার্কিং এলাকার কাছাকাছি যে গাড়িতে উঠলে মেলার এখানে আর যাওয়ার সময় কোনো কনজেশন হবে না। এই বিশেষ ব্যবস্থাটা আপনাদের সহযোগিতায় আপনারা যদি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, তাহলে আমরা মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় এবার সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মেলায় যারা স্টল পেয়েছেন, যারা আসবেন সম্মানিত দর্শনার্থী, এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব মেলা প্রাঙ্গণটা পরিষ্কার রাখার জন্য। আপনারা একটু এখন হাইটে দেখবেন, যেন গার্বেজ হয়ে আছে টোটাল মেলা প্রাঙ্গণ। এদিকে যাই দেখেন পুরো গার্বেজ হয়ে আছে। আমি গাড়ি থেকে নেমেই আমার কলিগদের প্রথমেই বলছি যে অন্য অন্য ডিপার্টমেন্ট যারা আছে, যাদের এই কাজটা, তারা কেন করেনি। তো আমি দর্শনার্থী এবং যারা স্টল পেয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করব যে যেনারা আসবেন, স্টল মালিক সবাই যেন যত্রতত্র এই 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 পলিথিন ফেলে এই পুরো প্রাঙ্গণকে একটা গার্বেজে পরিণত না করে। আপনারা জানেন পরিবেশ অধিদপ্তর পলিথিনের ব্যাপারে অভিযান চালাচ্ছে। সেই অভিযান চলাকালীন সময়ে আপনারা ঘুরে দেখেন কি অবস্থা। আমাকে খুব মর্মাহত করছে এই পলিথিনের, দেখেন এইদিকে যে হাইটে দেখেন কি অবস্থা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এত ইগনোর করি, এত উদাসীন। আমার গাড়ি থেকে নেমেই আমার কলিগদের আমি বলছি যে কি অবস্থা, টোটাল প্রাঙ্গণ গার্বেজ বানায় ফেলানো হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, স্টল মালিক যেনারা সম্মানিত দর্শনার্থী আসবেন, সবাই যেন যে জিনিসটি ব্যবহার করে ফেলে দেওয়া হয় একটা ডাস্টবিন বা ওই জায়গা যে নির্দিষ্ট জায়গায় ফেলবেন, এটা আমার অনুরোধ। নজর দেখতে রাখছি যারা বের হয়েছে বা যারা এরকম সন্দিগ্ধ লোকজন আছে, আমরা খেয়াল রাখবো। আর দ্বিতীয় অংশ, আমার অফিসে আমরা সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্টলে না আসে, এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। এটা একটু ইনরিচ করবো নাকি স্যার? না, একটু ইনরিচ করি। আমরা এবার বাংলা একাডেমিকে সাজেশন করছি যে আগামীতে, এই বছর ওরা পারবে না, আগামীতে এই নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। তারা এটা যাচাই বাছাই করবে, পড়ে দেখবে যে এমন কোনো কন্টেন্ট যেন ছাপানো না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিসরাপ্ট করে, আমাদের কমিউনাল হারমোনিকে ডিসরাপ্ট করে, আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এইরকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে। এইটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে। আশা করি আগামী বছর থেকে তারা আমাদের এটা খুব নোট নিয়েছে। আগামী বছর থেকে এটা আমরা করাইতে পারবো বাংলা একাডেমিকে দিয়ে, যে বই প্রকাশনার আগে পাণ্ডুলিপি তাদেরকে জমা দিতে হবে। তারা অনুমতি দিলেই সেটা শুধু বাংলা একাডেমিতে প্রকাশ হবে। আমরা এই ব্যাপারে সবসময় কাজ করতেছি। আপনারা প্রায় দেখবেন এখন দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া। দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া। আপনার
2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে এই ঢাকা শহরের খবর ব্রাজিল চলে যাচ্ছে। এমনকি যদি টাওয়ার থাকে ব্রাজিলের আমাজন বনভূমিতেও যদি টাওয়ার থাকে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সো সেই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। মাননীয় কমিশনার, শহরের অবস্থা হচ্ছে যে মানে আন্দোলনের বিষয়টা যে যেখানে পাচ্ছে বসে পড়ছে। গতকালকে মহাখালী এলাকার মানুষ ব্যাপক রাস্তা বন্ধ করতে বলে 7 থেকে 8 ঘন্টা রাস্তা বন্ধ হয়েছিল, পুলিশ কোনো ইন্টারভেন করতে পারছে না। এই অবস্থায় বইমেলা হলে মানে পুলিশ আসলে সামলাবে কিভাবে? মানুষকে কেন পুলিশ কেন ইন্টারভেন করতে পারছে না এসব বিষয়ে? আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। আমি এর আগেও আপনাদেরকে বলছি, আপনাদের মাধ্যমে, আপনারা তো আমার মাধ্যম, আমার তো কোনো মাধ্যম নাই, আপনারা আমার মাধ্যম। আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্টের আগেও করছি যে ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বড় ভঙ্গুর, নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে, আমি নিজেও কষ্ট পাই যে আমার মানুষগুলো এই শহরে বাস করে, আমি তার ট্রাফিক দেখি ঘন্টার পর ঘন্টা তারা রাস্তার মধ্যে আটকে থাকে। 20টা লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে। আমি অনেকবার, বাই দিস টাইম আমার 2.5 মাস হয়ে গেছে, 2.5 মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে, কিন্তু আপনার খুবই দুঃখজনক ঘটনা যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা দিয়ে বন্ধ করে দিতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। সো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে আমি রিকোয়েস্ট করি, কালকে রাত্রে 10টা-11টার সময় বাড্ডা রোডে গার্মেন্টস কর্মীরা বেতন পায় না, রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো আমি তো বিনীতভাবে অনুরোধ করতেছি, আমরা তো পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং আমাদের কর্মধারা পরিবর্তন করছি। আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমার ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিচ্ছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না, আমরাও মরতে চাই না। আমাদের বাণী এখন একটাই, আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না, আমার ডান্ডি বামে আমার সহকর্মীরা কোনো ব্রিটিশ না, আমি ব্রিটেন থেকে আসি নাই, আমি কোনো কলোনিয়াল পুলিশ কমিশনার না, আমি কলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারবো না। রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিটাতে আমি চাই না। আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের ঘটনা, হোল নাইট আমি সারা রাত ধরে আমার কলিগদের বলছি, আমার ডাইনি এবং বামের দুইজন এডিশন কমিশনার আছে তাদেরকে পাঠাইছি, এবং আমি সারা রাত 5 মিনিট পর বলছি কোনোভাবে কোনো লাঠি মাটি ইউজ হবে না। আমি কোনো লাঠি ইউজ করিনি, আমি 1-2টা গ্যাস আর একটু সাউন্ড গ্রেনেড, যখন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছে আমি এটা করছি। আমি তো আমার ছেলেদেরকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দিতে পারি না, দিলেই তো বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। সো আপনাদের মাধ্যমে আমার রিকোয়েস্ট, আপনারা ঢাকাবাসীকে বলেন, আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার, আমার পবিত্র দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা। ট্রাফিকও আমার নিয়ন্ত্রণে আসে, কাজ করি। তো সেখানে এই নাজুক ট্রাফিক অবস্থা, তার মধ্যে প্রতিদিন দিনে রাত্রে, ইভেন আজকে শুক্রবার, আজকে আপনারা দেখেন কতগুলো প্রোগ্রাম, কেউ পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবে, কেউ আরো আছে কয়েকটা। আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে তাহলে আমরা কিভাবে সম্ভব এটা বলেন, আমাকে বোঝায় বলেন। আপনি এখানে দাঁড়ান, আপনি আমার দায়িত্বটা নেন।
না, ওটা আমরা শুধু জল কামান, আমরা 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 জল কামান দিছি, আমরা অন্য কিছু করি নাই। আমি টোটালি আমার সহকর্মীদের বলছি কোনো লাঠিচার্জ হবে না, এবং আই এম ট্রেনিং মাই পিপল। আমি প্রতিদিন আমার অফিসারদের ট্রেন আপ করতেছি, আমার এক্সপার্ট ট্রেনার আছে, যে আমি লাঠিচার্জ করবো না। আমার দেশের লোক, আমি এই দেশের মানুষ, আমি কারোর উপর লাঠিচার্জ করবো না।